স্বামী নামক অজানা ভয় গল্পের ১২ নম্বর পর্ব। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। নূর রুমে গিয়ে শুধু পায়চারি করছে আর রাগে ফুসফুস করছে। এমন সময় নিচ থেকে ডাক দিল নওরিন আফরোজ। বলল, নূর, দেরি হয়ে যাবে, তাড়াতাড়ি স্কুলের জন্য রেডি হয়ে যা। সাদাফ কিন্তু বেশিক্ষণ অপেক্ষা করবে না। নূর বলে বসল, চলে যেতে বল তোমার ছেলেকে, আমি আজকে স্কুলে যাব না, আমার ভালো লাগছে না। নওরিন আফরোজ অবাক হয়ে গেলেন। নূর তো কখনো এইভাবে কথা বলে না, তোমার ছেলে বলে না, সবসময় সাদাফ ভাইয়া বলে। সাদাফ অবশ্য নওরিন আফরোজের পাশে ছিল, শুনল কথাগুলো, তারপর বলল, ঠিক আছে মা, তুমি যাও, আমি দেখছি ওর কি হয়েছে। নওরিন আফরোজ সাদাফের দিকে তাকিয়ে থাকলেন কিছুক্ষণ, তারপর বলল, ঠিক আছে, দেখ কি হয়েছে। মেয়েটা তো কখনো এরকম করে না, আমিও টিফিন রেডি করছি, যাতে দেরি না হয়, গাড়িতে ঠেয়ে নিবে। নওরিন আফরোজ চলে যেতেই সাদাফ নূরের দরজায় নক করল। নূর ভিতর থেকে দরজা লাগিয়ে দিয়েছে। নূর বলল, বড়মা, আমি আজকে স্কুল যাব না, বলে দাও তোমার ছেলেকে আমার জন্য অপেক্ষা করতে হবে না। সাদাফ বলল, সাহস থাকে দরজা খুলে বড়মার ছেলেকে নিজে বল, দেখি তোর সাহস কতটুকু। থাপ্পড়ে দাঁত ফেলে দিব বেয়াদব, স্কুলে যাবে না, এক্ষুনি বের হয়ে রেডি হয়ে। নূর রাগে গজগজ করতে করতে দরজা খুলে দিল, যেন দেখিয়ে দিতে চাইল সাহস কতটুকু আছে। সাদাফ দেখল রাগে নূরের গাল দুটো লাল টমেটোর মতো হয়ে গেছে। ভিতরে ভিতরে খুব হাসি পাচ্ছে সাদাফের, কিন্তু বাহিরে প্রকাশ করল না। কাঠিন্যতা বজায় রেখে বলল, 5 মিনিট সময় দিলাম, তাড়াতাড়ি রেডি হ, আমি এখানে বসলাম। নূর বলল, আপনি এখানে থাকলে আমি রেডি হব কিভাবে? সাদাফ বলল, সেটা তো আমার হেডেক না, তোর মাথা ব্যথা। সময় দিয়েছিলাম আগে, তুই রেডি হোসনি, এখন আমি এখানে বসলাম, তুই ওয়াশরুমে যা, গিয়ে রেডি হয়ে আয়। আর এমন কিছু নাই তোর যা আমি ছোটবেলা থেকে দেখিনি, জন্ম থেকে দেখতেছি। সাদাফের গা ছাড়া নির্লজ্জ ছি মার্কা কথা শুনে নূরের চোখ দুটো আপনাআপনি বন্ধ হয়ে গেল। ভিতরে ভিতরে বলল, ঠিক কেন যে দরজা খুলতে গেল, একবার রেডি হয়ে দরজা খুলে দিলেই ভালো হতো। জিদ করে বড় বড় পা ফেলে আলমারি থেকে স্কুলের ইউনিফর্ম বের করে ওয়াশরুমের দিকে চলে গেল নূর। ওয়াশরুমের দরজা এমন জোরে লাগালো যেন সাদাফের কানে খিল লেগে গেল। সাথে সাথে সাদাফ আঙুল দিয়ে কান আটকালো। এমন জোরে লাগিয়েছে বুঝতে পারছে নূরের মনের অবস্থা। সাদাফকে যেন না পারছে কাঁচা চিবিয়ে গিলে ফেলতে চাচ্ছে মেয়েটা। সামিহা বেগম সবজি টিফিন বক্সে ঢুকাচ্ছে ও রুটি ঢুকাচ্ছে। নওরিন আফরোজ এসে কফি মগে ঢালতে ঢালতে বলল, নূর আজকে এমন করলো কেন রে? ওকে তো কখনো এরকম করতে দেখি না, সবসময় চুপচাপ শান্তশিষ্ট থাকে মেয়েটি, যে যাই বলুক কোনো কথার উত্তর দেয় না। আজ কেমন করে উঠেছে দেখেছিস? সামিহা বেগম বলল, হ্যাঁ ভাবি, দেখেছি, বড় হচ্ছে হয়তো কোনো কারণে মেজাজ গরম, তাই এমন করতে পারে। আমাকে তো আর কিছু বলে না, বাবাদের আদরের মেয়ে, বাবারাই জানে কি অবস্থা। নওরিন আফরোজের মাথায় চলছে অন্য কিছু। নূরের একটি কথা ভীষণ ভাবাচ্ছে নওরিন আফরোজকে। তোমার ছেলে, যেভাবে রাগের বশে হলেও অধিকার নিয়ে বলেছে নূর, কেমন যেন কানে ঠেকল ওনার কাছে। নর্মালি মেয়েরা তার ওপরেই এভাবে অভিমান করে যার ওপরে কোনো অধিকার থাকে, কিন্তু ও যে সাদাফের অনেক ছোট, সাদাফকে কোলে নিয়ে ঘুরেছে, মানুষ করেছে, তাই এই বিষয়টা ভাবতেই পারে না নওরিন আফরোজ। কিন্তু নূর যে নওরিন আফরোজের অনেক প্রিয়, অনেক আদরের, যদি কখনো এরকম হতো সাদাফের সঙ্গে। তারপর আবার দাঁত দিয়ে জিভ কেটে মনে মনে ভাবল, ছি, ছেলের স্বার্থের জন্য কি ভাবছে। যেখানে সাদাফ এখন বিয়ে করতে চাইছে সেখানে নূরের তো এখনো বিয়ের বয়স হয়নি, তাই এই চিন্তা ভাবনা করাও যে একদম অবান্তর। তাই সামিহা বেগমকে বললেন, তাড়াতাড়ি টিফিন বক্স তৈরি কর, ওরা নামলো বলে, আজকে এমনি দেরি হয়ে গিয়েছে। নূর ওয়াশরুম থেকে স্কুলের ইউনিফর্ম পরে বের হলো। এখনও হিজাব বাঁধেনি, হিজাব বাঁধতে আয়নার সামনে দাঁড়াতে হবে, তাই হনহনিয়ে হেঁটে এসে ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ালো নূর। সাদাফ দেখতে লাগলো নূরের পাগলামি। নূরের বেল্ট পিছনে এখনও খোলা, হুক লাগানো হয়নি। সাদাফ হেঁটে এসে নূরের পেছনে দাঁড়িয়ে সামনে হাত নিয়ে বেল্টটি সুন্দর করে লাগিয়ে দিল। নূর কেঁপে উঠল। তারপর ধীরে ধীরে ক্রস বেল্ট ঠিক করে দিবে, ঠিক এমন সময় নূর সরে গেল। বলল, কি করছেন? সাদাফ অবাক হওয়ার ভান ধরে বলল, কি করছি? নূর আমতামতা করে বুকে হিজাবটা রেখে বলল, কি করছিলেন? কোথায় হাত দিচ্ছেন আপনি? সাদাফ বলল, কোথায় হাত দিচ্ছি? নূর রাগের বশে বলে ফেলল, কালও আপনি আমাকে এইভাবে স্পর্শ। আর কিছু বলে শেষ করতে পারল না নূর। সাদাফ আরেকটু কাছে এসে কানের কাছে ঝুঁকে বলল, কাল কি আমি কোথায় স্পর্শ করেছি? আর তুই হয়তো ভুলে যাচ্ছিস, তুই ভুল সময় আমার রুমে ঢুকেছিলি, তাই সম্পূর্ণ দোষ আমার একার না, দোষটা তোর। তুই আগে আমাকে স্পর্শ করছিলি। এভাবে নির্জনে কি কোনো পুরুষকে ছুঁয়ে দিতে আছে নূর? নূর কাঁপতে লাগলো। সাদাফ হঠাৎ করে আবার এত কাছে চলে আসায়। যখনই সাদাফ নূরের এইভাবে কাছে আসে, নূর কেন যেন মোমের মতো গলে যায়। মনে হয় শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ গলে গলে এইভাবে মাটির সাথে মিলিয়ে যাচ্ছে। নূর মাথা নুইয়ে ফেলল। সাদাফ কানে কানে ফিসফিস করে বলল, এমন কিছু করিনি যে আমার অধিকার নেই, এমন কোথাও স্পর্শ করিনি যে আমার জন্য নির্ধারিত না। নূরের এবার রাগ হলো, ভীষণ রাগ হলো। চোখ তুলে বলল, আপনি না সামনে বিয়ে করছেন, তাহলে কেন এসছেন এখানে? সাদাফ নূরের দিকে তাকিয়ে বলল, তোকেও তো বলেছি, তুই কেন চাচ্ছিস না আমার বিয়ে হোক? একটা কারণ দেখা, আমি বিয়ে করব না। নূর রাগে ফুঁসতে লাগলো, মনে মনে খুব ঝাড়তে লাগলো সাদাফকে।
বারবার মনে মনে বলতে লাগলো, কেন আপনি আমার মনে কথা বুঝে নিচ্ছেন না? কেন সবকিছু আমাকে মুখ ফুটে বলতে হবে? আপনিও তো কখনো মুখ ফুটে কিছু বলেন না, কিন্তু ঠিকই আমার কাছে আসেন, আমাকে স্পর্শ করেন, আমাকে এইভাবে পাগল পাগল করে দেন, কিন্তু নিজে মুখ ফুটে কিছু বলেন না। নূরের ভাবনার মাঝেই সাদাফ নূরকে আবার নিজের কাছে এনে সোজা করে দাঁড় করিয়ে বুকের দিকে ক্রস বেল্ট ঠিক করে দিল। তারপর ধীরে ধীরে বলল, যা আমার তা শুধু দেখার অধিকার আমার। নিজেকে সাবধানে রাখবে, যত্নে রাখবে, ঢেকে রাখবে, অন্য কারো চোখ যেন তোর ওপরে না পড়ে। বলেই একটু দূরে সরে বলল, আমি নিচে গাড়ি বের করছি, তাড়াতাড়ি নিচে আয়, আমার যেন আর ওপরে আসতে না হয়। সাদাফ বেরিয়ে যেতেই নূর বড় একটি দীর্ঘশ্বাস ছাড়ল। এইমাত্র কি বলে গেল লোকটা? ওনার জিনিস মানে? আর ঢেকে রাখবো মানে? আমি কি বাজেভাবে চলাফেরা করি? উনি এসব কথা বলতে কি বোঝাতে চাইলেন? আর শুধু উনি দেখবেন মানে? হাজারো প্রশ্ন নূরের মাথার ভেতরে ঘুরপাক খেতে থাকল। এদিকে সাইমন প্রেজেন্টেশনের জন্য রেডি হয়ে নিচে নামছে। নিচে নেমে কোথাও রিমাকে দেখতে পেল না। নওরিন আফরোজের দিকে তাকিয়ে বলল, বড় আম্মু, রিমা কোথায়? নওরিন আফরোজ বলল, তুই যখন ওপরে গেলি তখনই তো বের হয়ে গেল। বলল নাকি খুব তাড়া আছে, তাই চলে গেল, আজকে তোর সাথে যেতে পারবে না। সাইমনের মেজাজ গরম হলো, কিন্তু বড় আম্মুর সামনে তা প্রকাশ করতে পারল না। চুপচাপ বলল, ঠিক আছে, আমি আসছি, প্রেজেন্টেশন আছে, আজকে আসতে একটু লেট হবে আমার। রান্নাঘরের দিকে তাকিয়ে সাইমন বলল, মা, আমি আসছি, প্রেজেন্টেশন আছে, দেরি হবে আমার, বারবার ফোন দিও না ক্লাসে থাকা অবস্থায়। একরাশ বিরক্তি নিয়ে বেরিয়ে গেল সাইমন। মনে মনে ভাবল, আজকে খালি বাসায় আসুক, বেশি উড়ছে পাখা দুটো, কাটতে হবে, দেখাবো মজা আজকে। নূর যাওয়ার সময় নওরিন আফরোজের হাত থেকে টিফিন বক্সটা নিল। নওরিন আফরোজ দেখল রাগে নূরের মুখ চোখ কেমন লাল হয়ে আছে। স্কুলে যাওয়ার সময় দেরি করাতে চাইল না, তাই কিছু জিজ্ঞেস করল না, বলল, যা, গাড়িতে অপেক্ষা করছে সাদাফ। নূর টিফিন বক্সটা বড় আম্মুর হাত থেকে নিয়ে হনহনিয়ে দরজা দিয়ে হেঁটে বাইরে চলে গেল। নওরিন আফরোজ নূরের দিকে এক নজরে তাকিয়ে রইল। লীলা রহমান বড় হয়ে যাচ্ছে মেয়েটা, একদিন বিয়ে দিয়ে পরে বাড়িতে পাঠাতে হবে, কিন্তু কেন যেন মেয়েগুলোকে আর বিয়ে দিয়ে পরে বাড়িতে পাঠাতে ইচ্ছা করে না। নিজেরাও তো এসেছিল অন্যের বাড়ি থেকে, এসে তো এই বাড়িরই হয়ে গেছে, এক সময় তার মেয়েরাও চলে যাবে, কিন্তু মন যে মানতে চায় না। একটা দীর্ঘশ্বাস ফেলে আবার রান্নাঘরের দিকে গেল নওরিন আফরোজ। গিয়েই চোখ পড়ল সামিহা বেগমের দিকে। সামিহা বেগম সবজি কাটছিলেন। নওরিন আফরোজ পাশে গিয়ে বললেন, রিমা আর নূর দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে, একদিন বিয়ে দিবে, ওরা শ্বশুর বাড়িতে চলে যাবে। ভাবতে কেমন লাগে, তাই না রে? মেয়ে দুটোকে তো আমার বাইরে দিতে ইচ্ছা করে না। হ্যাঁ ভাবি, তুমি ভাবছো বাইরে যেতে ইচ্ছা করে না, আমি তো ভাবছি নূর দিনকে দিন যেমন হচ্ছে বেয়ারা, শ্বশুরবাড়িতে গিয়ে না জানে কি হয়। কথা শুনতে হবে, মেয়েকে কিছুই শিখায়নি বলবে, অথচ বাপ চাচার জন্য কিছুই শিখাতে পারি না, কিছু বলতে গেলেই দোষ হয়ে যায়। সব শ্বশুরবাড়ি তো আর আমাদের মতো হবে না, তাই না বলো? হাতে ধরে শিখিয়ে দিবে, ভুল হলে মাফ করে দিবে, সবসময় তো আর এমন হয় না। খুব চিন্তা হয় জানো, ও যেরকম কথায় কথায় রাগ করে, ছ্যান ছ্যান করে খেতে চায় না, শ্বশুরবাড়িতে গিয়েও তো না খেয়ে বসে থাকবে। কেউ কি আমাদের মতো জোর করে খাওয়াবে ওকে? রিমাটা তাও অনেক ম্যাচিওর, নিজের কাজগুলো নিজে করতে পারে। সাইমনের কাজগুলো দেখ না, সব সুন্দর করে গুছিয়ে করে দেয়, আমার তো কোনো টেনশনই করতে হয় না। এই যে সাইমনের কাপড় চোপড় এইটা সেটা সব কিছু তো গুছিয়ে রাখে রিমা। মেয়েটা খুব সংসারী মেয়ে, খুব ভালো লাগে আমার এই রিমাকে দেখলে। ওকে নিয়ে অ্যাটলিস্ট আর যাই হোক শ্বশুরবাড়ি থেকে কথা শুনতে হবে না। টেনশন তো হচ্ছে আমার এই বুদ্ধু মেয়েটাকে নিয়ে, কথায় কথায় শুধু গাল ফুলিয়ে বসে থাকে, না খেয়ে বসে থাকে। নওরিন আফরোজ সামিয়া বেগমের দিকে তাকিয়ে বলল, আচ্ছা এমনও তো হতে পারে ওকে বাসায় রেখে দেওয়া যায়। সামিহা বেগম অবাক হয়ে গেলেন, বললেন, কি করে বাসায় রাখব? মেয়ে হয়ে জন্মেছে, বিয়ে তো দিতেই হবে। এমন একটা জামাই যদি পেতাম, হয় আমার মেয়ের জন্য মেয়ের মতো হয়ে যেত, আর না হলে আমার মেয়ে জামাইয়ের ভয়ে জামাইয়ের মতো হয়ে যেত। হলেই হেসে ফেললেন সামিহা বেগম। নওরিন আফরোজ দীর্ঘশ্বাস ছাড়ল, মনের কথা মনে রাখল, মুখ ফুটে আর কিছু বলল না। আগে নিজে ভাববে, তারপর কথা বলবে। সাদাফ তো বলল কাকে যেন বিয়ে করতে চায়, ছেলের পছন্দ তো দেখতে হবে। নওরিন আফরোজ নিজেদের কাজে মনোযোগী হলো। এদিকে সাদাফ গাড়িতে বসে অপেক্ষা করছে নূরের জন্য। নূর এসে হনহনিয়ে গাড়ির পিছনের সিটের দরজা খুলে বসে পড়ল। সাদাফ অবাক হয়ে গেল নূরের কাণ্ড দেখে, সাথে সাথে ঘাড় ঘুরিয়ে পিছনে তাকিয়ে বলল, কি হলো এটা? তুই পিছনে বসলি কেন? আমাকে কি তোর ড্রাইভার মনে হয়? চুপচাপ সামনে আয় বলছি। নূর বলল, না, আমি সামনে বসবো না, আপনি তো কয়দিন পর বিয়ে করবেন, সামনে আপনার বউকে বসান, অন্যের জায়গা নেওয়ার আমার কোনো ইচ্ছা নেই। সাদাফ সামনের দিকে তাকিয়ে মুচকি হাসল, আঙুল দিয়ে একটু কপাল চুলকাতে চুলকাতে বলল, সেটা না হয় যখন হবে তখন দেখা যাবে, এখন তুই সামনে আয়, কোম্পানি দে, তাড়াতাড়ি আয় বলছি, আমার দেরি হয়ে যাচ্ছে, অফিসে যেতে হবে। নূর বলল, আমি যাব না সামনে, আমি পেছনে বসবো। সাদাফ বলল, তুই ভালো মতো সামনে আসবি নাকি আমার পিছনে আসতে হবে? নূর বলল, বলেছে তো একবার, আমি সামনে যাব না, আমি পেছনেই বসবো। সাদাফ চুপচাপ গাড়ির দরজা খুলে বের হয়ে সাথে সাথে পিছনে দরজা খুলে যেই মাথা ঢুকিয়ে দিল, নূর ভয়ে সিটের মধ্যেই আতশোয়া হয়ে পড়ে গেল।
সাদাফ নূরের উপরে ভর না দিয়েই দুহাত দুপাশে দিয়ে নূরের উপরে ঝুঁকে বলল, তুই কি এখন উঠে চুপচাপ সামনে যাবি নাকি আমার আরও কিছু করতে হবে? আর কিছু মানে? ভয়ে ভয়ে জানতে চাইল নূর। বুঝতে পারছিস নাকি? ঘোর লাগা কণ্ঠে বলল সাদাফ। বলেই নূরের গালে হাত রাখল, আঙুল দিয়ে গালে স্লাইড করতে করতে বলল, তোকে দেখলেই আমার এমন লাগে কেন নূর? নূর বলল, কেমন লাগে? এই যে তোকে বুকে নিয়ে আদর করতে ইচ্ছে হচ্ছে, ঠোঁট দুটো ছুঁয়ে দিতে ইচ্ছে হচ্ছে, তোকে এলোমেলো করে দিতে ইচ্ছে হচ্ছে, তোকে একটু গভীরভাবে ছুঁয়ে দিতে ইচ্ছে হচ্ছে নূর। বলেই নূরের ঠোঁটের দিকে হালকা ঝুঁকতেই নূর চোখ বন্ধ করে ফেলল। সাদাফ মুচকি মুচকি হাসছে নূরের ভয় পাওয়া দেখে। নূর ভয় পেয়ে গেল, নিঃশ্বাস ভারী হয়ে আসলো। নিজের চোখের সামনে এত সামনে সাদাফকে দেখে বারবার নিজের উপরে খেয়ে হারিয়ে ফেলে নূর। তারপর আমতা আমতা করে বলল, কিছু করতে হবে না, আমি সামনে যাচ্ছি, আমার উপর থেকে সরুন, আমার কেমন যেন লাগছে। কেমন লাগছে জানতে চাইল সাদাফ। নূর চুপচাপ শুয়ে রইল। সাদাফ ধীরে ধীরে নূরের উপর থেকে উঠে দরজা ঠিকমতো খুলে দিল, বলল, সামনে আয়। নূর চুপচাপ উঠে বসল। অফিসে বসে আছেন হুমায়ুন রহমান, কিছু একটা ভাবছেন। ফজলুর রহমান একটি ফাইল দেখছিল। হঠাৎ হুমায়ুন রহমান বলল, শুনলি তো, সাদাফ বিয়ে করতে চাইছে? ফজলুর রহমান মাথা তুলে তাকালেন, তারপর বললেন, হ্যাঁ, ছেলে বড় হয়েছে, বিয়ে তো করতেই চাইবে। আমাদেরই ভাবা উচিত ছিল, তা না করে নিজেরা বসে রইলাম, ছেলের মুখ ফুটে বলতে হলো। লীলা রহমান, ভাইয়া একটা জিনিস খেয়াল করেছো? ও বলল পাত্রীকে আমরা ছোটবেলা থেকে চিনি। তখন কথাটা ধরিনি। কে হতে পারে যাকে আমরা ছোটবেলা থেকে চিনি? হুমায়ুন রহমান ফজলুর রহমানের দিকে তাকালেন, তারপর একটু আমতামতা করে বললেন, আচ্ছা, পাত্রী যদি তোর খুব চেনা হয় তাহলে কেমন হবে? ফজলুর রহমান বললেন, ভালোই হবে, চেনা জানা মধ্যে হলে তো ভালো, আর নতুন করে চেনা জানা করতে হবে না, সব কিছু আগে থেকেই বোঝ পড়া হয়ে থাকবে। আমি তো আমার আশেপাশে বিয়ের উপযুক্ত এরকম কোনো মেয়েকে দেখি না ভাইয়া, যাকে আমি ছোটবেলা থেকে চিনি। হুমায়ুন রহমান চুপ করে রইলেন, আর কিছু বললেন না। বললেন, সেটা হয়তো সাদাফ জানে, হয়তো আমাদের মাথায় এখন আসছে না, মেয়েটা হয়তো আমাদের খুবই পরিচিত। তারপর কি মনে করে যেন বলল, আচ্ছা, আমাদের মেয়ে দুটো তো বড় হচ্ছে, ওদেরও তো বিয়ে দিতে হবে, নূরকে নিয়ে তোর কি চিন্তা ভাবনা? ফজলুর রহমান চট করে তাকালেন ভাইয়ের দিকে, তারপর বললেন, এখনো তো ছোট ভাইয়া, ওকে নিয়ে আর কি চিন্তা করব? তার আগে তো রিমা পড়াটা শেষ হলে বিয়ে দিব, তারপর নূরকে নিয়ে চিন্তা। রিমা তো লেখাপড়ার জন্য অনেক সিরিয়াস, এজন্য লেখাপড়া আরেকটু এগোনোর পর ভার্সিটির ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে উঠলে বিয়ের কথা চিন্তা করব। কিন্তু নূর তো আবার লেখাপড়া বেশি একটা করতে চায় না, তাই জিজ্ঞেস করলাম, নূরকে নিয়ে তোর কোনো প্ল্যান আছে কিনা? আমি তো বড় বাবা হিসাবেই নূরকে বাইরে দিতে রাজি না, তুই তো ওর নিজের বাবা, তাই জিজ্ঞেস করলাম। নিজের বাবা বলে কি হয় ভাইয়া, আমার চেয়ে বেশি অধিকার নূরের উপরে তোমার, কারণ নূর সবার আগে তোমাকে বাবা বলে ডেকেছিল, মনে নেই তোমার? হুমায়ুন রহমান হাসল, বলল, হ্যাঁ, সর্বপ্রথমও আমাকে বাবা বলে ডেকেছিল। তারপর ফজলুর রহমানের দিকে তাকিয়ে বলল, আচ্ছা, সাদাফ যে ছোটবেলায় তোর কাছ থেকে নূরকে চেয়ে নিয়ে গিয়েছিল, মনে আছে তোর? এখন বিয়ে দিতে গেলে যদি বলে না, বিয়ে দিবে না, ওর কাছে রেখে দিবে, তখন কি করবি তুই? ফজলুর রহমান খুব হাসলেন। মনে পড়ে গেল সেই ছোট্টবেলার কথা, যেদিন সাদাফের কোলে দিয়ে বলেছিলেন প্রমিস করে, হ্যাঁ, এখন থেকে নূর তোর। তাই বললে, হ্যাঁ ভাইয়া, ছোটবেলায় তো দিয়ে দিয়েছিলাম, কিন্তু এখন তো বড় হয়ে গেছে, এখন কি আর এসব মনে আছে? আর তাছাড়া বিয়ে তো একদিন দিতেই হবে, কি করব বলো? হুমায়ুন রহমান আমতা করছে। ফজলুর রহমান খেয়াল করল, তারপর জিজ্ঞেস করল, ভাইয়া, তুমি কি আসলে কিছু বলতে চাচ্ছ? হুমায়ুন রহমান সাহস করে বলল, যদি সাদাফ এখনও তোর কাছে নূরকে চেয়ে বসে, আজও কি নূরকে ওর হাতে দিয়ে প্রমিস করে বলদি এখন থেকে নূর সাদাফের? ছোটবেলার যে পুতুলটাকে তোর কাছ থেকে চেয়ে নিয়ে গিয়েছিল, তোর কাছে প্রমিস করিয়েছিল, বড় হওয়ার পর যদি তোকে সেই প্রমিস রক্ষা করতে এই পুতুলটাকে ওকে দিয়ে দিতে বলে, তখন কি করবি তুই? ফজলুর রহমান নির্বাক হয়ে গেলেন, অবাক হতেও যেন ভুলে গেলেন। চোখের পলক না ফেলেই তাকিয়ে রইল হুমায়ুন রহমানের দিকে। রাত 11টা, সবাই যার যার মতো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিজের রুমে শুতে চলে গেছে। কি সবাই যার যার নিজের ভাবনা চিন্তায় ব্যস্ত। নরিন আফরোজ ব্যস্ত নিজের চিন্তায়, হুমায়ুন রহমান ব্যস্ত নিজের চিন্তায়, ফজলুর রহমান ব্যস্ত ভাই কি কথার ইঙ্গিত দিল সেটা নিয়ে, সাইমন রিমা ব্যস্ত নিজেদের মধ্যে দ্বন্দ্ব ঝামেলা নিয়ে। এদিকে নূর ভাবছে সাদাফ ভাই বিয়ে করতে চায়, তাহলে ওর সাথে কি? এদিকে সাদাফ ভাবছে নূর কবে বড় হবে। সবাই চুপচাপ খাওয়া দাওয়া করে যার যার রুমে চলে গেল। সাইমনও তাই। সাইমনের আজকে মেজাজ অনেক গরম, জানে না কেন এরকম করছে রিমা। নীলা রহমান ঠিকমতো কথা বলে না, ফোন দিলে ফোন ধরে কোনো মতে হ্যালো বলে কথা শুনে রেখে দেয়। সাইমন আর কোনোভাবেই বুঝে উঠতে পারছে না কি এমন হয়েছে রিমার সাথে রিমা এরকম করছে। আজকে এর একটা হ্যাস্তনস্ত করেই ছাড়বে সাইমন। এদিকে নূর নিজের রুমে শুয়ে শুয়ে ভাবতে লাগলো সাদাফের বলা কথাগুলো। সকালবেলা স্কুল যাওয়ার সময় যখন বলছিল গভীরভাবে ছুঁয়ে দিতে চায়, বারবার একটি কথা কানে বাজছে নূরের। ভাবছে আসলেই যদি সাবা আপুকে ভালোবাসে, বিয়ে করতে চায়, তাহলে কেন শুধু শুধু নূরের সাথে এরকম করে?
নূরের আজকেই প্রশ্নের জবাব দিতে হবে সাদাফ ভাইকে, অবশ্যই দিতে হবে। যত যাই করুক, আজকে নূর কোনোভাবে ভয় পাবে না, পড়বে না। তাই নূর হাতে তেলের বাটিটা নিয়ে নিল। যদি বলে কেন এসেছিস, বলবে তেল মালিশ করে দিতে। কিন্তু নূরের প্ল্যান অন্য কিছু। নূর জানতে চায় যদি আপুর সাথে ভালোবাসা সম্পর্ক থাকে তাহলে অবশ্যই ওনার মোবাইলে কিছু পাওয়া যাবে। আজকে তেল দেওয়ার বাহানায় ওনার মোবাইল চেক করবে নূর। যদি ধরা খেয়ে যায় তাহলে বলবে মাথায় তেল মালিশ করে দিতে এসেছি। নূর চুপি চুপি ধীর পায়ে চলে এলো সাদাফের রুমের বাইরে। সাদাফ রুমের দরজা লাগিয়ে ঘুমায়নি, দরজা চাপানো, ভেতরে ড্রিম লাইটে আলো জ্বলছে। সাদাফ ঠিক টের পেল নূর এসেছে। নূরের গায়ের জনসন বেবি পাউডারের গন্ধ শুনে বুঝতে পারে বলদিটা এসেছে। তাই ভাবল নূর যে কাজে এসেছে ওকে করতে দেওয়া যাক। চোখ বন্ধ বন্ধ করে বিছানায় শুয়ে রইল সাদাফ। নূর দরজা লাগিয়ে দিল রুমের ভিতর ঢুকেই। তারপর এদিক ওদিক তাকিয়ে খুঁজতে লাগলো কাঙ্ক্ষিত জিনিসটি। তেলের বাটিটা টেবিলে রেখে দেখল শিওরের পাশে বালিশের কাছে মোবাইলটি আছে। হঠাৎ একটি নোটিফিকেশন আসলো। নূরের মন কু গাইল, নিশ্চয়ই সাবা আপু কোনো মেসেজ করেছে। নূর এগিয়ে গেল ধীরে ধীরে সাদাফের শিওরের পাশে। সাদাফের ঠিক অপোজিট পাশে মোবাইলটা। মাথার কাছে দাঁড়িয়ে নূর ভালো করে খেয়াল করল সাদাফ ঘুমিয়েছে কিনা। আঙুল নিয়ে নাকের কাছে নিয়ে গেল, দেখল হ্যাঁ, নিঃশ্বাস ভারী, তার মানে ঘুমাচ্ছে। নূর আস্তে আস্তে সাদাফকে পাশ কাটিয়ে খাটের উপরে এক হাঁটুতে ভর দিয়ে মাথার কাছ থেকে মোবাইলটা চুপচাপ নিয়ে নিল। নিয়ে ওইভাবেই শিওরের পাশে বসে মোবাইল দেখতে লাগল। একটু আগে একটা নোটিফিকেশন এসেছিল, কিন্তু এখন মোবাইলে পাসওয়ার্ড জানা নেই, তাই খুলতে পারছে না। অনেক চেষ্টা করছে। জন্মদিনের তারিখ দিল, কাজ হচ্ছে না। জন্মসাল দিল, কাজ হচ্ছে না। ফোন নাম্বার দিল, কাজ হচ্ছে না। কোনো কিছুতেই কোনো কাজ হচ্ছে না। অনেকক্ষণ ধরে টিপাটিপি করার পর বিরক্ত হয়ে গেল নূর। কোনোভাবেই কাজ হচ্ছে না। মুখ দিয়ে বেরিয়ে গেল, ধ্যাত, কি একটা বালের পাসওয়ার্ড দিয়েছে, খুলতে পারছি না। নূরের মুখে এইরকম গালি শুনে সাদাফ বোকা বনে গেল। কি ভেবেছিল আর কি বের হলো নূর? একা একা তাহলে এইরকম গালিগালাজ করে নিজে নিজে, আর সবাই আমরা ভাবি তোকে ভদ্র মনে করি। মনে মনে হাসল সাদাফ। নূর বাচ্চাদের মতো মোবাইলটা ঝাঁকাতে লাগল। সাদাফের আর সহ্য হচ্ছিল না। খাট কাঁপছিল নূরের ঝাঁকিতে। এদিকে নূরের বারবার ঝাঁকিতে সাদাফের গা কেঁপে উঠছে। সাদাফের গায়ের সাথে একেবারে মিশেছিল নূর। এমনিতে নূরের বেবি পাউডারের গন্ধে সাদাফের যেন নেশা লেগে গেছে। তার ওপরে মেয়েটা এইভাবে কাঁপছে, বাধ্য হয়ে মাথা তুলল সাদাফ। তুলে বলল, কি শুরু করেছিস? নূরের হাত থেকে সাথে সাথে মোবাইলটা পড়ে গেল বিছানায় সাদাফের পিঠের ওপরে। তারপর সাদাফ কোনোমতে মোবাইলটা সরিয়ে উপর হয়ে শুয়ে বলল, কি সমস্যা? প্রতিদিন রাতে আমার রুমে কি করিস তুই? নূর বলল, কই কিছু না তো, আমি তো তেল দিতে এসেছি আপনাকে। সাদাফ দুষ্টভঙ্গিতে নূরের দিকে তাকিয়ে বলল, তাই আমাকে তেল দিতে এসেছিস? তা কই তোর তেল? নূর আমতা আমতা করে বলল, ওই তো কোথায় যেন একটা রাখলাম। সাদাফ সাথে সাথে নূরের এক হাত ধরে এক ঝাটকা দিয়ে বিছানায় ফেলে নূরের ওপরে শুয়ে বলল, তা কোথায় তেল দিতে এসেছিস আমাকে? নূর ধীরে ধীরে বলল, শরীরের না না, মাথায়। কিন্তু আজকে তো মাথায় ব্যথা নাই, ব্যথা তো আজকে অন্য জায়গায়। তুই শিওর যেখানে ব্যথা সেখানে তেল লাগিয়ে দিবি? নূরের হাত বিছানায় চেপে ধরে কানে কানে ফিসফিস করে কথাগুলো বলল সাদাফ। নূর সাথে সাথে চোখ বন্ধ করে ফেলল। সাদাফের নাকের কাছে সাদাফের পুরুষালী একটা গন্ধ আসছে। পুরো রুমে বিছানা সেই গন্ধ পাচ্ছে নূর। যেন নিজেকে মাতাল মাতাল লাগছে, কোনোভাবে সহ্য করতে পারছে না। দুই হাত দিয়ে খামচে ধরার চেষ্টা করছে বিছানা চাদর, কিন্তু সাদাফ নূরের হাত চেপে ধরে আছে। সাদাফ নূরের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, সত্যি করে বল আমার রুমে কেন এসেছিস, না হলে আজকে বের হতে দেব না। এইভাবেই রাতভর আমার কোলবালিশ হয়ে আমার নিচে শুয়ে থাকবি। নূর কোনো মতে আমতা আমতা করে কান্না কান্না কণ্ঠে বলল, সত্যি করে বলছি, তেল মালিশ করে দিতে এসেছি। ওই তো সামনে টেবিলে রেখেছি, মাথা ঘুরিয়ে দেখুন প্লিজ, আমাকে যেতে দিন, আমি তেল মালিশ করে দিয়েই চলে যাব, সত্যি করে বলছি। সাদাফ নূরের কান্না মাখা কথা শুনে মনে মনে হাসল। তারপর বলল, বিশ্বাস আর তোকে? গভীর রাতে তুই আমার রুমে এসেছিস, না জানি তোর উদ্দেশ্য কি ছিল। এখন হাতে নাতে ধরা খেয়ে গেছিস। আর 1 মিনিট আমার মোবাইল দিয়ে তুই কি করছিলি? এত রাতে তুই আমার মোবাইল হাতে নিয়ে দাঁড়িয়েছিলি কেন? আমি ঘুমিয়ে গেলে নিশ্চয়ই আমার মোবাইল দিয়ে কিছু একটা করতি তুই। সত্যি করে বল, কি করতি? বলেই নূরের আরও কাছে ঝুঁকে এসে কানের লতিতে নাক ঘষতে লাগল। নূর যেন আর শ্বাস নিতে পারছিল না। সাদাফের এই আচরণে নূরের চোখ আবেশে বুজে আসছিল। কোনো মতে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমাকে ছেড়ে দিন প্লিজ, আমি তেল মালিশ করে দিতে এসেছিলাম, সত্যি করে বলছি। আর না বলে রুমে আসব না, সত্যি সত্যি এবারের মতো মাফ করে দিন। সাদাফ বলল, তুই এর আগের বার আমার কাছে এভাবে মাফ চেয়েছিলিস, বলেছিলিস অনুমতি ছাড়া রুমে আসবি না, আজকেও এসেছিস, এর শাস্তি তো তোকে পেতে হবে। কিন্তু ভাবছি তোকে আজকে কি শাস্তি দেওয়া যায়, একটু অভিনব শাস্তি দেওয়া দরকার, কি বলিস? নূর ভয়ের সাথে সাথে চোখ খুলে ফেলল। নূর চোখ খোলার সাথে সাথে সাদাফ নূরের ঠোঁটে আলতো করে একটু চুমু খেয়ে বসল। নূর যেন জমে গেল বরফের ন্যায়,
শরীরের রক্তগুলো জমাট বেঁধে গেল, আর নড়াচড়া করছে না। নূরের 2 হাত চেপে রেখে আরেক হাত নূরের কোমরে হাত বুলিয়ে দিচ্ছে আর বলছে, কি শাস্তি দেব তোকে আজ বল। নূর কিছু বলবে তার আগেই সাদাফ নূরকে ছেড়ে দিয়ে বিছানা থেকে নেমে দাঁড়ালো। তারপর নূর চোখ খুলতেই নূরকে সাথে সাথে কোলে তুলে নিল। নূর বলল, কি হলো, কোলে তুলে নিলেন কেন? কি করবেন আমাকে? ফেলে দিবেন কোল থেকে? সাদাফ হাসতে হাসতে নূরকে নিয়ে ওয়াশরুমের দিকে গেল। ওয়াশরুমের ভেতরে ঢুকেই নূর কোল থেকে নামার জন্য ছোটাছুটি করতে লাগলে। নূরকে শক্ত করে ধরে পানির ট্যাপ ছেড়ে দিল। ঠান্ডায় জমে গেল, সাথে সাথে নূর সাদাফকে জড়িয়ে ধরল। সাদাফ নূরকে জড়িয়ে ধরা অবস্থায় নূরের কানে কানে ফিসফিস করে বলল, যে আগুন আমার ভিতরে জ্বালিয়েছিস, আমি পুড়ছি, আমার মাথা এখন ঠান্ডা করতে হবে, তাহলে তোকেও এখন ঠান্ডা করব আমি। এত রাতে ঠান্ডায় একা আমি কষ্ট করব কেন? তুইও কষ্ট করবি, কারণ তুই এসেছিস আমার ঘরে। বলেই নূরকে কোল থেকে নামিয়ে দেওয়ালের সাথে চেপে ধরে দুজনে ভিজতে লাগলো। নূরের সারা শরীর ভিজে যুবথুবো অবস্থা। সাদাফের চুল, নাক, গাল চুইয়ে চুইয়ে পানি পড়ছে নূরের কপালে, গালে, সারা শরীরে। নূর উপরে তাকাতে পারছে না। হঠাৎ করে একরাশা লজ্জা জেগে ধরেছে নূরকে। সাদাফ নেশাধরা চোখে তাকালো নূরের দিকে। সাদা জামা পরে থাকায় ভেতরের মোটামুটি সব কিছু দৃশ্যমান ভিজে যাওয়ার জন্য তাড়াহুড়ো করে বিছানা থেকে জোরপূর্বক কোলে করে নূরকে ওয়াশরুম পর্যন্ত টেনে আনায় কোথাও হয়তো গায়ের ওড়নাটা পড়ে গিয়েছে। সাদাফের চোখ দুটো গিয়ে ঠেকল নূরের বক্ষপানে, যা খুব জোরে জোরে শ্বাস প্রশ্বাস নেওয়ার দরুন উঠানামা করছে। সাদাফ 2 হাত দেওয়ালে চেপে ধরে কোনো মতে নিজেকে সংযত রাখতে চাইছে। কোথায় মাথায় পানি ঢেলে একটু মাথা ঠান্ডা করতে এসেছিল সাদাফ, কিন্তু এই মেয়ে ঠান্ডা পানির মধ্যেও সাদাফের ভিতরে আগুন জ্বালিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সাদাফের ভিতরের জ্বলন। নূরকে বোঝাতে পারছে না, নিজেকে সংযত রাখতে পারছে না। এর মধ্যেই ঠান্ডায় কাঁপাকাঁপি শুরু হয়ে গেল নূরের। তারপরও কোনো মতে চোখ খুলে 2 হাত বুকে আড়াআড়ি করে রেখে বলল, আপনি কি আমাকে ভালোবাসে না? সাদাফ এমনিই জ্বলছে, তার উপর নূরের এই প্রশ্ন। সাদাফ ধীরে ধীরে কিন্তু স্পষ্ট আওয়াজে নূরের কানে কানে খিসফিস করে বলল, ভালোবাসলে কি করবি, আর না ভালোবাসলে কি করবি? এদিকে সাইমন অপেক্ষা করছে কখন রিমার কাছে জিজ্ঞাসা করবে, তাই রিমাকে ফোন দিল। রিমা ফোন ধরছে না, আরও বিরক্ত হচ্ছে সাইমন। বাধ্য হয়ে রিমার রুমের দিকে হন নিয়ে হেঁটে গেল সাইমন। রিমা দরজা লাগিয়ে শুয়েছে আজ। সাইমন বারবার নক করছে। সাইমন বাইরে দাঁড়িয়ে আছে, কিন্তু দরজা খুলছে না রিমা। সাইমন বাধ্য হয়ে বলল, তুই যদি এবার দরজা না খুলিস আমি আরও জোরে জোরে নক করব। রিমা বাধ্য হয়ে দরজা খুলে দিল। সাইমন সাথে সাথে রুমের ভিতরে ঢুকে দরজা লাগিয়ে দিল। রিমা বলল, দরজা লাগালে কেন? সবাই কি মনে করবে? খোলো এক্ষুনি। বলে যেই না রিমা দরজা খুলতে যাবে তার আগেই সাইমন রিমার হাত দুটো ধরে দেওয়ালের সাথে চেপে ধরল। এই দুজনের রোম্যান্স দেখতে পরের পর্ব অবশ্যই দেখবেন এবং পর্ব উড়াধুরা লাইক, কমেন্ট, শেয়ার করবেন।